দেখুন কথা বলতে বলতে শুরু হয়ে গেল বৃষ্টি। আমার হাতগুলো দেখুন জাস্ট পুরো রক্তাক্ত হয়ে গেছে। ইদানিং আমার ক্যামেরা লেন্সটা দেখতে পাচ্ছেন সেটা পুরোপুরি ভেঙে গেছে। একদম মায়ের মন্দিরের পাশ দিয়েই এইরকম ঝর্ণার জলধারা নিচে পতিত হচ্ছে। ওড়িশার ঘন জঙ্গল আর পাহাড়ি ঝর্ণার গভীরে লুকিয়ে আছে এক আশ্চর্য স্থান, যেখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে দেবী মহাশক্তির রহস্যময় কাহিনী। এখানে রয়েছে দেবকুণ্ড ওয়াটারফলস, পাহাড় থেকে নেমে আসা সাদা ধবধবে জলের ধারা, আর তার পাশেই মা অম্বিকা মন্দির, যাকে অনেকে সতীপীঠের সঙ্গেও তুলনা করেন। কেউ বলেন দেবীর অঙ্গ একসময় এখানে পতিত হয়েছিল, কেউ বলেন এই স্থান দেবীর অলৌকিক শক্তিতে পূর্ণ। কল্পনা, বিশ্বাস আর ভক্তির মেলবন্ধনে এখন এই জায়গা হয়ে গিয়ে দাঁড়িয়েছে ভ্রমণকারীদের জন্য এক আলাদাই রোমাঞ্চকর অভিজ্ঞতা। আজ আমি আপনাদের নিয়ে যাব এমনই একটা অলৌকিক জায়গার সন্ধানে, একদম বাজেট ট্রিপে, যেখান থেকে অল্প খরচে ঘুরে আসা যায় পাহাড় ঝর্ণার রূপকথার সাথে নিয়ে 5 কিমি পাহাড়ের গভীর জঙ্গল ট্রেকিং করে, যার নাম পাহাড় জঙ্গলে ঢেকে রাখা অলৌকিক অ্যাডভেঞ্চারাস দেবকুণ্ড। বন্ধুগণ সবাইকে গুড ইভিনিং। আবার দেখা হয়ে গেল আবার একটা নতুন ব্লগে। আজকে আমি চললাম আমার কয়েকজন দর্শকের রিকোয়েস্টে ওড়িশার দেবকুণ্ডে। আজকে জার্নিটা আমার কাছে একদমই নতুন হতে চলেছে, কারণ এর আগে ওড়িশার দেবকুণ্ডের আমি নামই শুনেছি কিন্তু যাওয়া হয়নি কোনোদিনও। আর আমি এখন দাঁড়িয়েছি আমার প্রিয় রেলওয়ে স্টেশন পাঁশকুড়া জংশনে। এখান থেকে আমি ধরবো লোকাল ট্রেন হাওড়া যাওয়ার জন্য। তারপর হাওড়া থেকে রাত্রি 11টা বেজে 45 মিনিটে রয়েছে আমার ট্রেন। তাহলে চলুন এখন বেশি কথা না বাড়িয়ে লোকাল ট্রেনে ওঠা যাক। ঘড়ির কাঁটায় রাত্রি 8টা বেজে 17 মিনিট, 5 নম্বর প্ল্যাটফর্ম। সন্ধে 6টা বেজে 24 মিনিটের খড়গপুর হাওড়া লোকাল এখনও পাঁশকুড়াতে প্রবেশ করেনি। দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটার পর একটা মালগাড়ি প্যাসেঞ্জার ট্রেনকে ক্রস দিতে দেখে যখন আমার গল্পের প্রথম বাহন প্ল্যাটফর্মে এসে প্রবেশ করে, তখন ঘড়ির কাঁটায় 8টা বেজে 34 মিনিট। শেষমেশ জার্নিটা শুরু হয়ে যায় পাঁশকুড়া জাংশন থেকে। কিন্তু জার্নির শুরু থেকেই ছিল অনেকগুলো বাধা, যেগুলো বুঝেও এড়িয়ে যাওয়াটা আজকের জন্য আমার কাছে খুবই একটা বড় ভুল ছিল। পাঁশকুড়ার আশেপাশে কিছুক্ষণ আগে একটা মেমু লাইনচ্যুত হয়, যার কারণে বেশ কিছু হাওড়াগামী লোকাল ট্রেন যাওয়া আসা ক্যান্সেল হয়ে যায়। তা জানা সত্ত্বেও এক প্রকার জেদের বশেই রওনা হয়ে যায়। আসল দুর্ভোগের শিকার হয়েছিলাম সাঁতরাগাছি স্টেশন ক্রস করার পর। হঠাৎ করে এক অজানা জায়গায় ট্রেন দাঁড়িয়ে যায় 1 ঘন্টার জন্য। ঠিক করেছিলাম যেভাবেই হোক পৌঁছতে হবে হাওড়া জাংশনে। কারণবশতই ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে রওনা হই পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। একটু অগ্রসর হয়ে দেখলাম একই লাইনে 2টো লোকাল এবং একটা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে। কাজেই ট্রেনে করে হাওড়া পৌঁছানোর আশা একেবারেই ত্যাগ করলাম। মিনিট 10 হাঁটার পর পৌঁছালাম দাসনগর রেলওয়ে স্টেশনে। অল্প এগিয়ে রেল ব্রিজের নিচে থেকে একটা টোটো ধরে নিলাম। যেহেতু রাত্রি হয়েছিল সেই জন্য বাসের আশা একদমই ছিল না, তাই 100 টাকার বিনিময়ে দাসনগর থেকে হাওড়া জংশনের সামনে পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা বাসে গেলে দিনের বেলায় খুব জোর করে হলে 15 টাকার মতো খরচ হতো। ট্রেন ছাড়তে মাত্র 10 মিনিট সময় বাকি। সময়ের কাঁটা বলছে 11টা বেজে 35 মিনিট। টোটো থেকে নেমেই রোডের নিচে টানেলের মধ্যে দিয়ে দৌড় দিলাম স্টেশনের প্ল্যাটফর্মের উদ্দেশ্যে, এবং যেতে যেতে চার্টবোর্ডে দেখে নিলাম ট্রেনের প্ল্যাটফর্মের নাম্বার এবং মোবাইল ম্যাপে কোচ পজিশন। এইরকম জার্নি আমার জীবনে আমি প্রথমবার করছি। আর হাতে মাত্র 2 মিনিটের মতো সময় বাকি আছে। দৌড়ে দৌড়ে আসছি টোটো থেকে নেমে। আর আজকে আমি যে ট্রেনে করে জার্নি করব সেই ট্রেনের প্ল্যাটফর্মের নাম্বার হচ্ছে 23। অলরেডি মনে হয় দিয়ে দিয়েছি খুব সম্ভব। আর 2 মিনিটের মতো বাকি আছে সময়। এই দেখুন ঘড়ি কাঁটায় বাজে 11টা বেজে 44 মিনিট, আর মাত্র 1 মিনিট বাকি আছে। ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে প্রবেশ করে গেছে। আজকে আমি যে ট্রেনে করে জার্নি করব সেই ট্রেনের নাম্বার 12839, হাওড়া থেকে ছেড়ে যাওয়া চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস।
তো ট্রেনটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, যতক্ষণ থেকে টোটোতে আসছিলাম না, মানে হার্টবিট একবার কমছে একবার বাড়ছে, যে ট্রেনটা আজকে ধরতে পারবো কি না। শেষমেশ অবশেষে প্ল্যাটফর্মে পৌঁছেও গেছি। আর ট্রেন হচ্ছে লেট আছে যেহেতু আজকে, সেই জন্য 10 মিনিট লেট করে দিয়েছে এখন পর্যন্ত। এখন বাজে 12টা বেজে 1 মিনিট, মানে 15 মিনিট লেট করেছে এখন। আর এই ট্রেনে টোটাল 4টে জেনারেল কোচ আছে। ট্রেনের প্রথম ভাগে রয়েছে 2টো এবং শেষ ভাগে রয়েছে 2টো। আমরা একদম শেষ ভাগে আসছি, কারণ সামনে যাওয়ার মতো মানে সাহস হয়নি, ভেবেছিলাম ট্রেনটা ছেড়ে দিয়ে চলে যাবে। মোটামুটি ট্রেন খালি আছে। আর আপনারা সবাই জানেন যে এই চেন্নাইগামী এই ট্রেনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। এখন ঘড়ি কাটায় 12টা বেজে 11 মিনিট, রাইট টাইম 11টা বেজে 45 থাকলেও বেশ অনেকক্ষণ ট্রেন লেট করেছে। আর যেহেতু লেটে এখান থেকে ছাড়ছে, সেই জন্য ওখানে লেটেই পৌঁছবো। একদিক থেকে ভালো, যেহেতু এই ট্রেনের রাইট টাইম ছিল মানে বালাসোর স্টেশনে, বালাসোর বা বালেশ্বর যাই বলে না কেন, রাত্রি 2টো বেজে 30 মিনিটের আশেপাশে। তো সেই ক্ষেত্রে একটু যদি লেটে পৌঁছোয় তাহলে আমাদের রাতটা মোটামুটি ট্রেনের মধ্যে কাভার হয়ে যাবে এবং ওই জায়গাতে গিয়ে ওখানে আর বেশিক্ষণ আমাদেরকে লেট করতে হবে না। এই চেন্নাই সেন্ট্রাল মেলে আমার হাওড়া থেকে বালাসোর পর্যন্ত টিকিট মূল্য পড়েছে 100 টাকা করে। আর সিট মোটামুটি সব ফুল হয়ে গেছে, যেহেতু একদম টাইমে ঢুকেছি। যদি 1-2 ঘন্টা আগে আসতাম তাহলে বসে যেতে পারতাম। 3 ঘন্টার মতো জার্নি, 3-3.5 ঘন্টা, বেশি চাপ হবে না। এইরকম মোটামুটি দাঁড়িয়ে বসে গেটের সামনে কেটে যাবে। আর এই ট্রেন বেশি জায়গায় দাঁড়ায় না, বালাসোরের আগে মাত্র একটা জায়গাতে দাঁড়ায়, খড়গপুর জংশনে, 1টা বেজে 30 মিনিটের আশেপাশে। তো আপনারা এখান থেকেও ধরতে পারেন কিংবা খড়গপুর জাংশন থেকে ধরতে পারেন, কিন্তু খড়গপুর থেকে একটু টাফ হয়ে যায়, কারণ চেন্নাই ট্রেন বুঝতে পারছেন প্রচণ্ড ভিড়ভাড়টা হয়। সেই জন্য সিট পেতে হলে মানে রিল্যাক্সে যদি যেতে চান তাহলে হাওড়াতে আসা সব থেকে বেস্ট। এখন ক্রস করছি দাসনগর স্টেশন। এই হচ্ছে সেই স্টেশন যেখান পর্যন্ত আমি লোকাল ট্রেন থেকে নেমে পায়ে প্রায় 10 মিনিটের মতো হেঁটে এই স্টেশনে এসে পৌঁছেছিলাম। এই ট্রেন ছাড়াও সন্ধ্যের পর হাওড়া জাংশন থেকে রাত্রি 10টা বেজে 35 মিনিটে পুরী সুপারফাস্ট এবং 10টা বেজে 45 মিনিটে এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্টে করে পৌঁছানো সম্ভব বালাসোর রেলওয়ে স্টেশনে। কিন্তু সব থেকে ভালো সময়ে পৌঁছানোর জন্য রাতের এই ট্রেন সব থেকে সেরা এবং সপ্তাহে প্রতিদিনই চলাচল করে। যদি আগে থেকে প্ল্যানিং থাকে তাহলে বলবো 210 টাকা দিয়ে স্লিপার ক্লাসে একটা টিকিট কেটে নিলেই ব্যাস, আর কোনো চিন্তা থাকে না। স্লিপার ক্লাসে টিকিট থাকা খুবই প্রয়োজনীয় যদি এই রকম একদিনের ট্যুর প্ল্যান হয়। তা না হলে পরের দিন ঘোরার সময় একটু কষ্ট হলেও হতে পারে। এখন ঘড়ি কাটায় 1টা বেজে 35 মিনিট। এখন ক্রস করছি আমার রেলওয়ে শহর পাঁশকুড়া জাংশন। এখান থেকেই শুরু হয়েছিল আজকের জার্নি, আবার এখানে এসে শেষ হবে। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলাম খড়গপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ি কাটায় তখন বাজে 2টো বেজে 23 মিনিট। প্রায় নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা দেরিতে 114 কিলোমিটার জার্নি অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম এই ট্রেনের প্রথম হল্ট খড়গপুর জংশনে। 5 মিনিট দাঁড়িয়ে এরপরে আমরা একেবারে গিয়ে পৌঁছবো বালেশ্বর রেলওয়ে স্টেশনে। কিন্তু ওই যে ভাগ্যের একটা পিছু টান, এখান থেকে এই ট্রেন আরও বেশি লেট করতে শুরু করে। রাতের রিমঝিম ভেজা বৃষ্টির পরিবেশের মধ্যে দিয়ে কখনো কোনো লোকাল স্টেশন, কখনো ফাঁকা মাঠে দাঁড়াতে দাঁড়াতে অবশেষে জলেশ্বরে গিয়ে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকে। ঘড়ি কাঁটায় দেখলাম 3:25 ঘর ছুঁয়েছে। যদিও এখানে কোনো হল্ট ছিল না, তবুও বেশ খানিকক্ষণ প্ল্যাটফর্মে বেঞ্চে রেস্ট নিয়ে আবার ছুটে চললাম বালেশ্বরের দিকে। যখন পৌঁছেছিলাম তখন রাত প্রায় শেষের মুখে বললেই চলে। ঠিক এই মুহূর্তে ঘড়ি কাঁটায় 4টে বেজে 25 মিনিট। আর ট্রেন তার নির্ধারিত সময় 2:30টার থেকে 2 ঘন্টা লেটে চলছে এবং লেটে প্রবেশ করেছি আমরা এখানে। এইটা 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা বালেশ্বর রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে পরিবর্তিত নাম, আগে ছিল বালাসোর। তো এখানে আমাদের কিছুক্ষণ এখন ওয়েট করতে হবে, তারপর এখান থেকে আমাদের ধরতে হবে আজকের পরবর্তী ট্রেন। এরপরে প্রতীক্ষা করছে আমাদের জন্য আরেকটা ছোট্ট ট্রেন জার্নি, কিন্তু খুব বেশি বড় নয়, ছোট্টই, মাত্র 8-9 মিনিটের। এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা মেমু দাঁড়িয়ে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এইটা হচ্ছে ভুবনেশ্বর মেমু। এই ট্রেনটা এখান থেকে ছেড়ে যায় ভোর 5টার সময়। এখন ঘড়িতে সময় 4টে বেজে 36 মিনিট, মানে আর হাতে বেশি সময় নেই। বাম পাশে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে টিকিটের কাউন্টার। ঝটফট করে এখন থেকে টিকিট কেটে নেবো এখন, তারপর এই ট্রেনে বসে পড়বো। তো ফাইনালি এই কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। মাত্র 10 টাকা করে পড়েছে এক একজনের টিকিটের মূল্য। আর এখান থেকে আজকে আমরা যাব নীলগিরি রোড, মানে এই স্টেশনের যে পরের স্টেশন নীলগিরি রোড। তো সেখানে যে ট্রেনে করে আসছি ওই ট্রেনে তো হল্ট নেই, যার জন্য বালেশ্বর স্টেশনে নেমে এইরকম 10 টাকা দিয়ে টিকিট কেটে যেতে হচ্ছে আমাদের ওই স্টেশনে। এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ভুবনেশ্বর মেমু। ভোর 5টার এই ভুবনেশ্বর যে মেমুটা আছে, এই ট্রেনে অনেকগুলো কোচ আছে আর প্রত্যেকটা কোচ পুরো ফাঁকা। মানুষজন আছে কিন্তু নায়ের বরাবর, খুব বড় সড়ো স্টেশন না, তো সেই জন্য বেশি ভিড় কিন্তু নেই।
4:50 বাজে এখন। এই ধরনের সিটের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছেন। এই বালেশ্বর রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে গেলে ওখান থেকে বাসের অপশনও রয়েছে, কিন্তু ভোর রাতে বাস পাবো কিনা এবং কোন জায়গা থেকে বাস ছাড়ে সেটাও ঠিক জানা ছিল না। তবে লোকাল মানুষজনের কাছ থেকে যেতে যেতে যতটা ইনফরমেশন জানতে পারবো এবং এর থেকেও যদি সহজে এবং কম খরচে পৌঁছানো সম্ভব হয় তাহলে সেটা ভিডিওর শেষে অবশ্যই শেয়ার করে দেব। এখন আপাতত রওনা হয়ে গিয়েছিলাম আমার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। খুব জোর করে হলে 8 থেকে 10 কিলোমিটার হতে পারে, যেটা আরামে কভার করে পৌঁছতে পারবো 10 মিনিটের মধ্যে। এই জার্নিটা আপনারা চাইলে বালাসোর রেলওয়ে স্টেশনের বাইরে থেকে রিজার্ভ গাড়িতে করেও করতে পারেন। সেক্ষেত্রে খরচ পড়তে পারে 3000 টাকা থেকে 3500 টাকা, কিংবা বেশিও খরচ হতে পারে, কিন্তু সেটা নিতান্তই গাড়ির ভ্যারাইটির উপর নির্ভর করছে। নীলগিরির এই স্টেশনটা একদমই আজীব। কতটা নিচু দেখছেন প্ল্যাটফর্মটা, মানে ঘাসের প্ল্যাটফর্ম, অনেকটাই নিচে। ট্রেন থেকে লাফ দিয়ে নিচে নামতে হলো। আমার তো ভালোই লেগেছে বেশ। তো সকালের এই সময়টায় দারুণ লাগছে অনুভূতি। এই যে সকালে দমকা হাওয়া, ঠান্ডা বাতাস চোখে মুখে যে এসে লেগেছে, সারা রাতের যে ঘুম, জমা ক্লান্তি সব নিমেষের মধ্যে একদম দূর হয়ে গেছে। আর এটা হচ্ছে এখানের ফুট ব্রিজ, একটু মানে অন্যরকম আর কি, অন্য জায়গার তুলনায়। এখানে দুদিক দিয়ে নামার রাস্তা আছে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আমরা খুব সম্ভব আমাদের নামতে হবে ডান দিক থেকে। এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাওয়ার আগে স্টেশনের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। চারিদিকে দেখছেন গ্রিন আর গ্রিন। এই স্টেশনে এখানের যে লোকাল মানুষজন আছে তারাই এখানে যাওয়া আসা করে। যেহেতু ছোট্টখাট্ট একটা স্টেশন, এইরকম রাস্তা, স্টেশন থেকে বাইরে বেরোলেই যে গাড়ি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। অল্প কিছুটা আমরা হেঁটে আসছি, স্টেশনটা দেখা যাচ্ছে। জাস্ট কয়েক পা বললো সামনে এগিয়ে যেতে ওই জায়গা থেকে অটো পাওয়া যায়। এখন ভোরের আলো ফুটেছে ঠিকই, কিন্তু রাতের অন্ধকারের যে নেশা সেটা কিন্তু এখনও কাটেনি। ভোরের পাখি ডাকের সাথে রাতের যে ঝিঝি পোকা ডাক, দুটো মানে মিক্স হয়ে গেছে, যার জন্য পরিবেশটা পুরো একদম আলাদা রকম লাগছে। এই অটোতে করে সামনে যে চেন্নাই কলকাতা হাইওয়ে আছে, ওই হাইওয়েতে আমাদের নামিয়ে দেবে। ওই জায়গা থেকে বাস পাওয়া যায়। তো এটা খুব একটা ভালো অপশান। একমাত্র বাসেই সম্ভব খুবই কম টাকায় একদম গন্তব্যে পৌঁছানো। স্টেশনের সামনে থেকে আমরা ওই অটোতে করে চলে আসছি এই জায়গাতে। এই ব্রিজের নিচে দিয়ে আসছি আমরা, এই জায়গাটা দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম হচ্ছে শেরগড়। এই জায়গাতে আসলে এখান থেকে বাস পাওয়া যায়। এইবার বাসের জন্য এখান থেকে একটু প্রতীক্ষা করতে হবে। বাস এখানে আসলে বাসে করে আমরা রওনা হয়ে যাব এখান থেকে প্রথমে উদলার উদ্দেশ্যে। আর বেশ অনেকটা রাস্তা, প্রায় 50 কিলোমিটারের মতো বাসে জার্নি করে আমরা পৌঁছবো প্রথমে উদলাতে। জোর করে আমরা 3-4 মিনিট দাঁড়িয়েছি, বেশিক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হয়নি। এই দেখুন চলে আসছে বাস। এখন ঘড়িতে সময় ভোর 5:55। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, আর এই হচ্ছে বাস। বাসের ভেতরটা দেখুন অনেক সিট কিন্তু খালি খালি রয়েছে। এখানে রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কোথাও এতটুকু জার্কিং পাচ্ছি না, একদম সুন্দর সরল রাস্তা। আর তার সাথে সামনের ভিউ দেখুন কত সুন্দর। এখান থেকে দেখা মিলতে শুরু করেছে সেই ছোট্ট বড় পাহাড়ের চূড়াগুলো। মনে হচ্ছে এই সোজা সরল রাস্তা গিয়ে মিশেছে একদম এই পাহাড়গুলোর মধ্যে। ইস, আপনাদের বাসের খরচটাই তো বলতে ভুলে গেলাম। এখন এই বাসে করে আমরা কভার করব 50 কিলোমিটার বাস জার্নি, আর তাও এইরকম গ্রাম্য পাহাড়ি পরিবেশের মধ্যে দিয়ে। এই শেরগড় থেকে উদলা পর্যন্ত মাথাপিছু ভাড়া 60 টাকা করে। পৌঁছতে সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। কিন্তু এই 2 ঘন্টা ঘুমিয়ে পড়লে একদমই চলবে না, কারণ এই 2 ঘন্টার মধ্যে রাস্তায় আমাদের জন্য প্রতীক্ষা করছে রাশি রাশি পাহাড় আর গ্রাম্য বরিশা। কখনো আসছে মেদিনীপুরের শালবনির মতো শালের জঙ্গল, আবার কখনো শান্তিনিকেতনের সোনাঝুরির মতো রাস্তার ভাইব। প্রায় 1 ঘন্টার মতো আমরা পথ চলে এসেছি। এখন এই জায়গাতে বাস দাঁড়িয়েছে। এটা একটা বাস স্ট্যান্ড। এখানে পাশে লেখা রয়েছে ধরমপুর রাজ বরহামপুর। তো এই জায়গায় বাস কিছুক্ষণ দাঁড়াচ্ছে চাটা খাওয়ার জন্য। আর এটা হচ্ছে মোষের দুধের চা, এখানের বেশ ভালো বানিয়েছে, 10 টাকা করে গ্লাস। এরপরের জার্নিটা আরও বেশি সুন্দর। প্রিয় মেঠো গ্রামের সুন্দর রাস্তা, মাঝে মধ্যে 2-1টা বাড়িঘর আর মানুষজনের দেখা, মাঝে মধ্যে একটা করে সরু পুল, হঠাৎ করে মেঘের দেখা এবং বাসের ফ্রন্ট কাঁচের ওপর টিপ টিপ বর্ষা পানি আর বৃষ্টির ফোঁটায় পাহাড়ের দেখা। কেমন লাগছে বুঝতে পারছেন তো? ভরা মৌসুমে পাল্টে গেছে নদ নদীর চেহারাও, পাল্টে গেছে পুরো প্রকৃতি। আর এই পুরো ফিল নেওয়ার আগে ড্রাইভার দাদা নামিয়ে দিয়ে বলল, এটাই উদলা, এখান থেকে নেমে গাড়ি চেঞ্জ করুন।
এখন ঘড়ি কাটায় 8:07। এখন চলে এসেছি উড়িষ্যার ময়ূরভঞ্জের, এটা হচ্ছে উদালা বাস স্ট্যান্ড। এই যে জায়গাটা দেখছেন, আর যেই বাসে আমরা আসছি না, বাসের যে নামগুলো লেখা আছে দেখছেন, সব কিন্তু ওড়িয়াতে লেখা আছে, যার জন্য কোনটা কি লেখা রয়েছে, কোন বাস কোথায় যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আর এই যে বাস স্ট্যান্ড আছে, এখানে বেশ কিছু খাবারের দোকান আছে। দেখি এখান থেকে কিছু হালকা ব্রেকফাস্ট আমরা করে নিই। সেই কালকে রাত্রে ট্রেনে ওঠার আগে একবার খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। একমাত্র 1 কাপ চা খালি পেটে পড়েছে সকাল থেকে। বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন চারিদিকে বেশ মেঘলা ওয়েদার। মানে যখন আমরা হাওড়া ছেড়ে ট্রেন জার্নি শুরু করেছিলাম, সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখানে আসার পর এখনও কিন্তু বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না। সকালের খাবারে তেলে ভাজা স্বাস্থ্যকর নয় ঠিকই, কিন্তু গরম গরম ডালের বড়া, সিঙ্গাড়ার ওপর মটরের ঘুগনি, স্যালাড, একটা পোড়া লঙ্কা দেখে লোভ সামলানো খুবই মুশকিল, তাও মাত্র 20 টাকায়। তাই সকালের ভুড়িভোজ সেরেই আমরা রওনা হলাম সরাসরি দেবকুণ্ডের উদ্দেশ্যে। তার আগে এখানের কিছু লোকাল অটো ড্রাইভারের সাথে কথা বলে জানলাম, এখান থেকে রিজার্ভে পৌঁছতে হলে 1000 টাকা করে নেবে বাস স্ট্যান্ড থেকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা পর্যন্ত। তাতে আমরা দুজনই থাকি কিংবা 4 জন, ভাড়া ওই একই লাগবে। কিন্তু এখান থেকে বাসের অপশনও রয়েছে, যেখান থেকে মাথাপিছু 30 টাকা থেকে 40 টাকা খরচ করে পৌঁছানো সম্ভব দেবকুণ্ড ওয়াটারফলসের কিছুটা সামনে পর্যন্ত। যেহেতু কম বাজেটের ট্রিপ, সেই জন্য বাসে করেই রওনা হলাম দেবকুণ্ডের দিকে। কিন্তু আপনাদের জন্য একটাই সাজেশন, 3-4 জনের গ্রুপ হলে এখান থেকে একটা অটো রিজার্ভে নেওয়াই সব থেকে ভালো, কারণ অটোতে যাওয়া এবং আসার কোনো ঝামেলা থাকে না, এবং অটো একদম নিয়ে গিয়ে ছেড়ে দেবে দেবকুণ্ডের এন্ট্রি গেটের একদম মুখে। আমরা দেবকুণ্ডের একটু আগে এই জায়গাটা হচ্ছে নেমেছি। এখান থেকে বাস হচ্ছে আগে যায় না, এই যে বাস দাঁড়িয়ে আছে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গার নাম হচ্ছে কুন্ডাবাই। বেশ সুন্দর একটা জায়গা। এই দিকে রাস্তা ধরে যেতে হয় দেবকুণ্ডের দিকে। যেহেতু এখন আস্তে আস্তে করে দুপুর গড়াচ্ছে, সেই জন্য এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু গাড়ি পেলাম না আমরা, অটো কিংবা টোটো। একজনকে ফোন করেছিলাম, নাম্বার নিয়েছিলাম এখান থেকে, আমাদেরকে বললো আসছে, কিন্তু আসতে একটু সময় হচ্ছে লাগবে বললো, 30 মিনিটের মতো। আর এখানে আরেকটা ইনফরমেশন জানিয়ে দিই, এই যে দেবকুণ্ড আছে, ওখানে এন্ট্রি করতে গেলে, মানে এন্ট্রি গেট থেকে যে ভেতরে প্রবেশ করবেন, ওখানে শেষ সময় 3টের আগে যদি এন্ট্রি করতে পারা হয় তাহলে খুবই ভালো, আর যদি দেরি হয়ে যায় তাহলে এন্ট্রি দেবে না। এই জন্য এই যে আমাদের সাথে এক ভাই আছে এখানে লোকাল, মানে এখানে স্কুলে পড়ে, তো বললাম যে একটু হেল্প করে দিতে, আমাদের গেট পর্যন্ত ছেড়ে দিতে। সেই জন্য গেট পর্যন্ত নিয়ে গিয়ে আমাদের ছেড়ে দেবে, তারপরে ওখান থেকে আমরা টিকিট করে নিয়ে ভেতরে একবার প্রবেশ করে গেলে আর কোনো সমস্যা নেই, যতটা সময় খুশি ভেতরে ভালোভাবে ঘুরতে পারবো। তারপর বাইরে বেরিয়ে ওখান থেকে গাড়ির একটা ব্যবস্থা করে নেব। আর আমরা অলরেডি নাম্বার নিয়ে নিয়েছি, তো ওই দাদাকেই ফোন করে দেবো, আনতে চলে যাবে। আর এখন যাওয়াকালীন এই জায়গা থেকে সামনের ভিউ দেখুন কত সুন্দর। এদিকে একটা ভগ্ন পাহাড় রয়েছে, কি সুন্দর না এখানের প্রকৃতি। চারিদিকে দেখুন গ্রিনই গ্রিন, যেহেতু এখন বর্ষার সময়। सुनो सावन की कहानी पुरानी, गली मोहल्लों में बजती वीरानी, सरोड के तारों से खींचती है यादें, रिमझिम है साथ मेरे खोई पर खाई। ঘড়ি কাঁটায় এখন 12টা বেজে 38 মিনিট, আমরা পৌঁছে গেছি। এই যে ওয়েলকাম টু দেখুন দেবকুণ্ড লেখা আছে এই যে সামনে এখানে, আর তার সাথে এখানে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি। এখানে ভেতরে গেলে কিন্তু দুভাবে যাওয়া যায়, আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন, কিংবা এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে গাড়ি আছে সেই গাড়িতে করেও যেতে পারেন। আর এখানে ভিজিট করার জন্য একটা চার্জ লাগে, তাহলে চলুন কত চার্জ লাগে সেটা জানি এখান থেকে। এই যেখানে ওয়েলকাম টু দেবকুণ্ড লেখা আছে ঠিক এর পাশে রয়েছে টিকিটের কাউন্টার। এই যে ছোট্ট গেটটা দেখছেন, এই যে দেবকুণ্ড বলে যে জায়গাটা আছে, এটা পড়ছে সিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যে। এটা জানতাম না, এটা এখানে এসে জানছি। আর আমরা এখান থেকে ব্যাটারি গাড়ি করে নিচ্ছি। এখান থেকে ব্যাটারি গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলোতে করে এই ফরেস্টের ভেতর দিয়ে দেবকুণ্ডে, মানে যেখানে ওয়াটারফলস রয়েছে সেখানে সামনাসামনি পর্যন্ত নিয়ে যায় এবং নিয়ে আসে। 70 টাকা কিন্তু যাওয়া আসা একজনের। শিমলিপাল ফরেস্টের আমরা অনেকেই নাম শুনেছি, খুবই একটা পপুলার ফরেস্ট ওড়িশার মধ্যে, তো তারই একটা অংশ এই দেবকুণ্ডর এই জায়গাটা। আর এখানে ঢোকার আগে আমাদের কিন্তু ব্যাগ চেকিং হয়েছে, মানে ব্যাগের মধ্যে কোনো খাবার দাবার থাকলে, কোনো কিছু থাকলে সেগুলো চেক করে নেয় এখানে, কারণ যেহেতু এটা
মানে টাইগার রিজার্ভের একটা এরিয়া। এখানে ভেতরে কিন্তু মানে প্লাস্টিকের যে কোনো দ্রব্য, খাবার দাবার, আবর্জনা এগুলো কিন্তু ফেলা একদম হচ্ছে নিষেধ। সেই জন্য বাইরে হচ্ছে চেক করে নিয়েছি। তো আমাদের ব্যাগে সেরকম কিছু নেই, জাস্ট আমরা ব্লগিংয়ের জন্য আসছি। খালি এই ব্লগিংয়ের সেট আপ, ক্যামেরার ব্যাটারি, কেস এইগুলোই খালি আছে। আর ভেতরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখন আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর কেন আমরা এই ব্যাটারি গাড়ি করে নিয়েছি সেটা আপনাদেরকে বলি। কারণ এখান থেকে, এই গেট থেকে টোটাল 5 কিলোমিটারের ট্রেক। তো 5 কিলোমিটার ট্রেক করে যাওয়া একদমই অসম্ভব। আমাদের হাতে সময় খুব অল্প, যেহেতু এখন 12:30 বাজে, আমরা ভেতরে এখন চেক ইন করছি। তো এখন যদি আমরা এখানে বেশি সময় নষ্ট করি ট্রেক করার জন্য, তাহলে আমাদের ফিরে আসতে অনেকটা দেরি হয়ে যাবে। আমাদের যেহেতু এটা একদিনের ট্রিপ, এখান থেকে আবার বালাসোর হয়ে বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্য এখান থেকে ব্যাটারি গাড়ি করে নিচ্ছি। আর ওখানে জায়গাটা বলছে নাকি খুবই সুন্দর। ওখানে রয়েছে একটা ওয়াটার ফলস, তার সাথে রয়েছে একটা মাতার মন্দির। তো সেগুলো চলুন আস্তে আস্তে যেতে যেতে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো। এখানে বাম পাশে রয়েছে খুব সম্ভব একটা ঝর্ণার জলধারা, যার কুলু কুলু শব্দ এখান পর্যন্ত ভেসে আসছে কানের মধ্যে। যেতে যেতে আরেকটা কথা বলে রাখি, যারা এখানে আলাদা করে আসতে চাইছেন, মানে যারা হচ্ছে ট্রেক করতে শৌখিন, তো তাদের জন্য কিন্তু 20 টাকা করে পার হেড লাগে। আর যদি বাইক নিয়ে এখানে আপনারা আসতে চান ঘুরতে, বাইক নিয়েও আসতে পারেন। তো বাইকের ক্ষেত্রে 20 টাকা লাগে বাইকের চার্জ, এবং যতজন মানে প্যাসেঞ্জার থাকবেন বাইকে তাদের জন্য পার হেড 20 টাকা করে। আর আমরা যেহেতু ব্যাটারি গাড়িতে যাচ্ছি, তো এই যে 70 টাকা, এই 70 টাকার মধ্যে কিন্তু আমাদের যে পার হেডের খরচ এবং তার সাথে এই যে ব্যাটারি গাড়ির চার্জ, দুটোই কিন্তু ইনক্লুড আছে। মানে 50 টাকা নিচ্ছে ব্যাটারি গাড়ির জন্য, আর 20 টাকা নিচ্ছে আমাদের পার হেড টিকিটের প্রাইস। এই রাস্তায় যাওয়াকালীন কিছু দুর্দান্ত জিনিস দেখতে পাবেন। এই রকম রোডের উপর দিয়ে ছোট্ট ছোট্ট ওয়াটারফলস। এখানের এই দৃশ্য দেখুন কত সুন্দর। মানে যেহেতু আমরা বর্ষার সময় আসছি, এত পরিমাণে জল, তাহলে ভাবুন ওই যে দেবকুণ্ড আছে ওয়াটারফলস, ওখানে কত জল হবে। এই ফরেস্ট যতটা ভয়ঙ্কর লাগছে দিনের এখনের এই সময়, ততটাই রোমাঞ্চকর। এখানে সাপ দেখা যায়, বাঘ দেখা যায়, মানে ওই যে লেপার্ডগুলো আছে সেগুলো বার হয়। দিনের বেলায় কম বার হয়, দেখা যায় না সচরাচর, খুব কম, মানে রেয়ার একদম। কিন্তু রাত্রেবেলায় এখানে মাঝের মধ্যে দেখা যায়। এই জন্য মানে দুপুর 3টের পর থেকে এখানে এন্ট্রি দেয় না আর কি। আশেপাশের এখানে পাহাড়গুলো দেখছেন পুরো রূপ চেঞ্জ করে ফেলেছে যত আমরা ভেতরের দিকে আসছি। এখন আমরা গভীর অরণ্যের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। বাম দিকে বড় বড় হচ্ছে পাহাড়ের সারিগুলো দেখতে পাচ্ছেন, জঙ্গলের মধ্যে দিয়ে উঁকি মারছে। আর ডান দিক দিয়ে এখন বয়ে চলেছে খরস্রোতা, ওই যে দেবকুণ্ডে যে ঝর্ণা আছে তার হচ্ছে জলধারা। এই জায়গাটা লাস্ট, এরপরে কিন্তু আর যায় না। এরপরে 150 মিটারের মতো রাস্তা বললো, যেটা পায়ে হেঁটে আমাদের কাভার করে পৌঁছতে হবে একদম ওই ওয়াটারফলসের সামনে। আর এই জায়গায় ঝর্ণার জলের গর্জনটা শুনুন। নেচারকে এনজয় করার সবথেকে ভালো সময় এই বর্ষাকাল। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে একটা ফলের গাছ, যেই ফলটা খাওয়া যায়। এগুলো বিশেষ করে গ্রামে গঞ্জে, পাহাড়ে, জঙ্গলে এগুলো দেখতে পাওয়া যায়। এই যে দেখছেন ছোট্ট ছোট্ট ফল, এগুলোকে আমরা গ্রামাঞ্চলের ভাষায় বলি গাব ফল। তো এই ফলকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই জায়গাটা দেখুন কত জঙ্গলের রঙিন রঙিন হলুদ এবং বিভিন্ন কালারের প্রজাপতিরা খেলা করছে। এখন আমরা প্রায় 70-80 পা এগিয়ে চলে আসছি। এই জায়গাতে আসার পরে এই জায়গাটা দেখুন কত সুন্দর। দূর থেকে দেখলে মনে হয় এটা একটা বাঁশের পুল কিংবা কাঠের পুল। আসলে এটা কিন্তু কাঠের পুল না, এটা কনক্রিটেরই পুল, কিন্তু এমনভাবে ডিজাইন দেওয়া হয়েছে যাতে এটা দূর থেকে দেখলে কাঠের মনে হয়। আর এই পুলের নিচে দিয়ে বয়ে চলেছে সেই অঝোর ঝর্ণা, সেই জলধারা, যেটা হচ্ছে দেবকুণ্ড ওয়াটারফলস থেকে আসছে। এই জায়গা থেকে দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে, খুবই একটা সুন্দর দুর্দান্ত জায়গা। তো বর্ষার সময় যদি নেচারকে এনজয় করতে চান, তাহলে বলবো বর্ষার সময় ঘুরতে আসুন। এমনিতে এই জায়গাটা ঘুরতে আসলে সারা বছরই কম বেশি জল দেখতে পাওয়া যায়, কিন্তু সব থেকে বেশি পরিমাণে জল দেখতে হলে এই যে এখনের বর্ষার সময় সব থেকে বেস্ট। এখন আকাশের অবস্থা দেখুন, চারিদিকে মেঘ পুরো কালো হয়ে রয়েছে, আর দূরে পাহাড় অলরেডি পুরো সাদা হয়ে পুরো ঢেকে গেছে। তার মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এইবার অল্প কিছুক্ষণের মধ্যে এখানে বৃষ্টি আমাদের উপরে হামলা করতে পারে। তো এখন এই জায়গায় যদি বৃষ্টি আসে, এখানে আশেপাশে যে মাথা বাঁচাবো তার কোনো জায়গা নেই। চারিপাশে দেখছেন জঙ্গল আর এরকম গাছপালা, গাছের নিচে আশ্রয় নিতে হবে। সঙ্গে যদিও ছাতা এনেছি, তবু এখানে রিস্ক নেব না। এখন চলুন আমরা চলে যাই দেবকুণ্ড ওয়াটারফলসের দিকে। আর এই জায়গা থেকে দেবকুণ্ডে যে ওয়াটারফলস, তার সাথে যে মাতা মন্দির আছে, সেটা দেখুন সব থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। একদম পাহাড়ের কোলে ওই যে দেবকুণ্ড ওয়াটারফলস, আর ওই ওয়াটারফলসের একদম সামনে পর্যন্ত কিন্তু যাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে সব আসছে, সবাই এই জায়গাটাকে উপভোগ করছে এখান থেকে।
কীভাবে আমাদের দিকে ধেয়ে আসছে দেখুন। দেখুন, কথা বলতে বলতে শুরু হয়ে গেল বৃষ্টি, একদম অঝোর ধারায়। ক্যামেরা গ্লাসটা গেল, হ্যাঁ লেন্স, লেন্সটা না ইয়ের ফিল্টার লাগানো পড়ে গেল। এ বাবা, বিরাট ওরা এই আমাদের ইয়ে আছে না হাতে কেটে গেছে ইয়ে স্পিড দিয়ে First aid। এই জায়গাটা এতটা পরিমাণে পিছল, আমার হাতগুলো দেখুন জাস্ট পুরো রক্তাক্ত হয়ে গেছে। দুটো হাতে লেগেছে, তার সাথে কনুয়ে লেগেছে, পায়ে লেগেছে, কোমরে লেগেছে, আর পিঠে যেহেতু ব্যাগ ছিল সেই জন্য একটু বেঁচে গেছি, তা না হলে পিঠের যে শিরের মধ্যেও কিন্তু লাগতো। তো যাই হোক, এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে পিছল। এই বর্ষার সময় যেমন জায়গাগুলো দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, তেমনি কিন্তু ছোট ছোট রিস্কও আছে। সেটা যেটা আমি দেখালাম, মানে ক্যামেরা নিয়ে পড়ে গিয়েছিলাম, ইদানিং আমার ক্যামেরা লেন্সটা দেখতে পাচ্ছেন, লেন্সের ওপরে যে গ্লাসটা সেটা পুরোপুরি ভেঙে গেছে। তো ভেতরে কিছু হয়নি সেটা দেখলাম, কিন্তু ওপরে গ্লাস পুরোপুরি ভেঙেছে। আর যা সেটা ক্যামেরাটা বাঁচাতে গিয়ে আমার হাতে এরকম অবস্থা হয়েছে। তো যারা এখানে ঘুরতে আসছেন তারা দেখবেন এই যে রাস্তা বরাবর না, যেই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি এই 150 মিটার, এই রাস্তায় প্রচণ্ড পরিমাণে শ্যাওলা আছে। তো সেগুলো একটু অ্যাভয়েড করবেন, মাঝখান দিয়ে হাঁটার চেষ্টা করবেন। সাইড দিয়ে হাঁটতে গেলে কিংবা দৌড়তে গেলে এইরকম আমার মতো অবস্থা হতে পারে। এত কষ্ট করে, এত ব্রেক জার্নি করে যখন এই জায়গাতে এসেছি, তাহলে কিছুক্ষণের জন্য এই শরীরের মনের এইসব ব্যথা বেদনাকে কিছুক্ষণের জন্য একটু সাইডে রাখি এবং এই যে জায়গার সৌন্দর্য সেইটাকে চলুন উপভোগ করি। এই রকম দেবকুণ্ডের প্রকৃতি আপনারা বলুন, এর আগে যখন ঘুরতে এসেছেন যারা এখানে, তাদের জিজ্ঞেস করছি, এই রকম ঝর্ণা জলধারা আপনারা কি দেখেছেন? এই যে দূরে দেবকুণ্ড ওয়াটারফলস, ওই জায়গাতে যাওয়ার আগে এই রকম কয়েকটা ধাপ দেওয়া আছে, পাথরের ধাপ। এই ধাপগুলো ভেঙে ওই জায়গায় যেতে হয়। আর এই জায়গায় জলের প্রবাহ দেখুন কত। এই জায়গাটাতে স্নান করা যায়, যদি স্নান করতে চান কেউ এখনের এই সময় এসে, তাহলে এই জায়গায় স্নান করতে হবে। কিন্তু এই যে দেখুন, এই দিক থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, এই দিকে স্নান করা যায় না। ওপরে গাছের মধ্যে লেখাও রয়েছে ডোন্ট বাথ হেয়ার। এটাই হলো দেবকুণ্ড ওয়াটারফলস। আর তার সাথে ওই যে ওপরে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা দেবকুণ্ডের মাতা মন্দির। তার আগে চলুন ও লেন্সের প্রোটেক্টরটাকে সরিয়ে দিই। এই দেখুন কীভাবে ভেঙেছে, তার সাথে যে আমার ডিসপ্লে আছে দুটোই ভেঙেছে। তো লেন্সটা খুলে দিলাম এখন, কারণ ফুটেজ খুবই বেকার আসছে। এবার দেখুন জায়গাটার সৌন্দর্য। দূরে এই যে ওপরে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো এখানের মাতা মন্দির, 100 ফিট। তো এই জায়গায় আমি আসতে পেরে খুবই ধন্য। আর এই যে এখনের ওয়াটারফলসের জলধারা দেখছেন, এটা একমাত্র বর্ষার এই সময় আসলে আপনারা তবেই দেখতে পাবেন। আর তার সাথে দেখুন চারিদিকে মাথা উঁচিয়ে রয়েছে সব পাহাড় পর্বত, তার সাথে এরকম নেচার। আর এখানে কত মানুষ দেখছেন, সামনে এখানে স্নান করছে অনেক মানুষ। আর এই জায়গাতে এখন কিন্তু স্নান করা যায় না, অন্যান্য সময় আসলে কি হয় জানি না, হাতটাকে জোর করে তুলতে হচ্ছে, ক্যামেরাও ধরতে পারছি না, তার সাথে হাতটাকে মুঠো করতে পারছি না। যত সময় যাচ্ছে আস্তে আস্তে করে হাত কিন্তু ফুলতে শুরু করছে। কোন দিক থেকে যে সময় এগিয়ে চলেছে সেটা বুঝতে পারা যাচ্ছে না। আর এই জায়গাতে কারা আসবেন, এখানে আপনারা সবাই আসতে পারেন। একমাত্র বয়স্করা যদি আসে তাহলে বলবো এই যে ব্যাটারি গাড়িগুলো আছে এতে করে আসুন, কোনো সমস্যা নেই। জায়গাটা অপূর্ব সুন্দর। আর এখানে 400টা না কটা ধাপ সিঁড়ি আছে, যে সিঁড়ির ধাপ ভেঙে ওই যে ওপরে মাতার যে মন্দিরটা দেখছেন ওই মন্দির পর্যন্ত যাওয়া যায়। আর তার যে রাস্তাটা ওই জায়গা থেকে শুরু হচ্ছে, কয়েকটা ধাপ সিঁড়ি ওপর দিয়ে গিয়ে একদম ওই জায়গায় পৌঁছানো যায়। যেহেতু একটু জখম হয়েছি সেই জন্য তাড়াহুড়ো করে আর কিছু করছি না। তাহলে চলুন আস্তে আস্তে করে এখন এখান থেকে এগোনো যাক ওই ঝর্ণার উপরে যে মাতার মন্দির আছে ওই দিকে। এখানে মন্দিরে ওঠার আগে এইরকম দেখবেন সিঁড়ি আছে, যার দুই পাশে না কিছুটা কাঠের মতো দেখতে এরকম তৈরি রেলিং করা আছে, যেগুলো ধরে ধরে বয়স্ক মানুষজন আসলে উঠতে সুবিধে হবে। আর রাস্তা প্রচণ্ড দেখছেন পিছল, আর তার সাথে পুরো ভিজে আছে। তো একটু সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে করে উঠছি ওপরের দিকে। এখানে রয়েছে একটা বড় শিলাখণ্ড। আর এই জায়গাতে আসার পরে কিছুটা সমতল রাস্তা, কিন্তু এখানে দেখুন আরেক কাণ্ড, এখানেও প্রচণ্ড পরিমাণে জলধারা এইভাবে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামছে। এখানে খালি পায়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, শুজ ভেজে যাবে। আর এখানে কোনো পাথরের ব্যবস্থা নেই যার ওপর দিয়ে ডিঙিয়ে চলে যাব। এই জল প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে শরীরের সমস্ত কষ্ট সব যেন স্রোতের মধ্যে ভাসিয়ে নিয়ে চলেছে। জলের এত তীব্র স্রোত, এই স্রোত ঠেলে সামনে থেকে এগিয়ে যাওয়া যাচ্ছে না। এই দেবকুণ্ড সম্পর্কে অনেক পুরনো অলৌকিক কাহিনী রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না। আসলে এটা একটা সতীপীঠ, কিন্তু 51 সতীপীঠের মধ্যে এই মন্দিরের নাম খুঁজে পাওয়া একদমই অসম্ভব। কোনো ধর্মগ্রন্থে এর কোনো নাম উল্লেখ নেই,
কিন্তু পুরনো সময় থেকে প্রচুর মানুষের বিশ্বাস এবং আস্থা এই জায়গা জুড়ে রয়েছে। এই মন্দিরের নাম মাতা অম্বিকা মন্দির, যেটা দেবকুণ্ড মাতা মন্দির নামেও বিখ্যাত। শোনা যায় এই দেবকুণ্ডে একসময় সাধকরা সাধনা করতেন। তাদের দেবী শক্তির আরাধনায় মা অম্বিকা এখানে প্রকট হয়েছিলেন। আসলে এই দেবকুণ্ড শব্দের অর্থ দেবতাদের কুণ্ড। পুরাণ অনুযায়ী সতীপীঠ তাকেই বলা হয় যেখানে দেবী সতীর অলংকার এবং অঙ্গ পতিত হয়েছে। পুরনো যুগ থেকে স্থানীয় মানুষ এবং ভক্তদের দৃঢ় বিশ্বাস এখানে সতীর আঙুল পতিত হয়েছিল, তাই এটি সতীপীঠের সমতুল্য। কিন্তু আসলে কি হয়েছিল সেটা সঠিক কারোই জানা নেই, কিংবা যে জানতো সে হয়তো আজ নেই। তাই এই জায়গা আজ একটা রহস্যময় হয়ে গিয়ে দাঁড়িয়েছে। অবশেষে পৌঁছে গেছি ওয়াটারফলসের ওপরে। এই জায়গাতে আসার পরে শরীর মন সব শান্ত হয়ে গেছে, সব শান্ত। এত সুন্দর জলধারা এতটা উচ্চতা থেকে নিচে এইভাবে পড়ছে, নিচে থেকে দেখলে কল্পনা করতে পারা যায় না। আর তার সাথে এত পরিমাণে জলের গর্জন, কান পাতা যায় না। আপনাদেরকে একটু আমি রেলিংয়ের ফাঁক দিয়ে কিছুটা দৃশ্য দেখাচ্ছি, দেখুন মানে কতটা স্পিডে জলধারা নিচে গিয়ে আছাড় খেয়ে পড়লে এইরকম শব্দ হয়। আর পাশেই রয়েছে মায়ের মন্দির, একদম মায়ের মন্দিরের পাশ দিয়েই এইরকম ঝর্ণার জলধারা নিচে পতিত হচ্ছে, যেটা নিচে থেকে দেখলে মনে হচ্ছিল এই ঝর্ণার জলধারার মাঝখানে এই মন্দিরটা অবস্থান করছে। কিন্তু ওপরে এসে দেখলাম যে মন্দিরটা পাশেই রয়েছে, কিন্তু নিচে থেকে এমন দৃশ্য দেখায় যেটা আমাদের মনে এটা ভাবতে বাধ্য করায়। তো কেমন লাগলো বলুন জায়গাটা? আমার তো খুব ভালো লেগেছে। আর আপনাদেরকে রেকমেন্ড রইল অবশ্যই একবার এইরকম একদিনের ট্রিপে কম খরচে ঘুরতে আসতেই পারেন এইরকম একটা পবিত্র মন্দিরে, এবং তার সাথে দেবকুণ্ড ওয়াটারফলসের মতো পবিত্র ফলসে। তাহলে চলুন এখন আমরা নিচে নেমে যাই। আজকে এখান থেকে ফিরে যাওয়ার আগে দুটো বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরছি আমরা। এক তো আমার এরকম হয়েছে, তার সাথে এই ভাইয়ের হচ্ছে জুতো চুরি হয়েছে। কত টাকা জুতো ছিল বলে দাও একটু। 1950 টাকা ASEAN-এর শ্যু ছিল, ট্রেকিং শ্যু। ওটা আমরা রেখে উপরে গেছিলাম, যেহেতু জল ছিল। দাদাটা একটু উপরে রাখা ছিল, ওটা নিচে ছিল। তা এসে দেখি আমার জুতোটা নেই। সম্ভবত এখানে লোকাল যে একটা ছেলে ছিল, ওদের সঙ্গে আসার সময় দেখা হলো। আই থিঙ্ক ওদেরই কারো কাজ। যাই হোক, আমি শিওর না, তবে যেটুকু মনে হলো সেটুকুই বললাম। এইসব কাজ যারা টুরিস্ট এখানে আসে ঘুরতে তাদের কাজ মোটেও নয়। তো যাই হোক, বাদবাকি আদার্সে ওভারঅল যে দিক থেকে যদি বলি, মজা পেয়েছি, আনন্দ পেয়েছি। এখানে আসার পর সমস্ত কিছু ভুলে গেছি যে কালকে রাত থেকে আমরা কীভাবে জার্নি করে এখানে পৌঁছেছি, ব্রেক জার্নি করে। এখান থেকে ফিরে যাওয়ার সময় আপনাদেরকে একটা শর্টকাট রাস্তা বলবো, যেই পথে আপনারা আসতে পারেন। খুবই হচ্ছে সময় কম লাগবে, তার সাথে ব্রেক জার্নি আপনাদের কম হবে। তো সেটা কিভাবে এবং কেন বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফাইনালি এখন ঘড়ি কাটায় 4:31। আমরা দেবকুণ্ড ছেড়ে বেরিয়ে পড়লাম। বাইরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট। এই জায়গাতে এন্ট্রি করেছিলাম, আবার এই জায়গায় বেরিয়ে আজকে শেষ করলাম এখানের জার্নি। আর তার সাথে এখান থেকে আপনারা কিভাবে বাড়িতে ফিরে যাবেন এবং কিভাবে আসলে আপনাদের জার্নিটা মানে ব্রেক জার্নিটা একটু কম হবে, সেটা আমি এখানে যে লোকাল মানুষজন এবং আসার সময় যেটা ফেস করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে চলুন এখান থেকে আমরা চলে যাই বাস স্ট্যান্ডে, মানে যেই জায়গা থেকে আমরা এসেছিলাম। তারপর ওখানে গিয়ে আপনাদের পুরো ইনফরমেশন দেবো যে আপনারা স্টেশন থেকে নেমে কিভাবে আসলে আপনাদের জার্নি কম হবে এবং খুব সহজে খুব কম খরচে পৌঁছে যেতে পারবেন একদম এই দেবকুণ্ডের সামনে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, আমরা যেহেতু এখান থেকে বেরোতে অনেকটা দেরি করে দিয়েছি, সেই জন্য এখান থেকে শেয়ারিংয়ে যাওয়ার কোনো অপশান নেই। সেই জন্য এখান থেকে উদলা বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে আজকে বাসে নেমেছিলাম, তো সেখান পর্যন্ত যাওয়ার জন্য আমাদের অটো রিজার্ভ করতে হচ্ছে। মানে এটা টোটো রিজার্ভের খরচ এখান থেকে নিচ্ছে 500 টাকা। 500 টাকার কমে এখন আর এই সময় যাবে না, যেহেতু এখন দেরি হয়ে গেছে। এটা যদি একটু আগে যদি হতো তাহলে 400 টাকায় তবুও ম্যানেজ করা যেত। তো এটা হলো আমাদের আজকের এক্সট্রা খরচ। কিন্তু যদি 2-3 আসেন তাহলে এটা কোনো ব্যাপার না, পার হেড করলে অনেক কম পড়ে যাবে। চলে আসলাম আবার সেই জায়গাতে যেখান থেকে আজকে বাস থেকে নেমেছিলাম। তো আপনাদের বলি এইবারে আসল ঘটনাটা কি। আসলে আমরা জানতাম না, প্রথমবার আসছি, সেই জন্য এক্সপিরিয়েন্স করার চক্করে অনেকটাই ব্রেক জার্নি হয়ে গেছে। এখানে এই যে বাসটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই বাসটা কিন্তু এখান থেকে সোজা বালেশ্বর যাচ্ছে। মানে বুঝতে পারছেন, সোজা বালেশ্বর থেকে আমরা যদি বাস ধরতাম তাহলে এই উদলাতে চলে আসতাম খুবই সহজে। আর এখান থেকে একটা গাড়ি করে পৌঁছে যেতাম একদম ওই জায়গাতে। তো আপনারা যখন পরবর্তী সময় আসবেন, তো আপনাদের জন্য এটাই হচ্ছে গাইড রইল। আপনারা বালাসোরে নেমে বালাসোরের বাইরে থেকে মানে বাস স্ট্যান্ডে চলে যান,
ওখান থেকে এই উদালার জন্য বাস পেয়ে যাবেন মাত্র 70 টাকা করে খরচ। একদম বালাসোর থেকে এই উদালা পর্যন্ত চলে আসতে পারবেন এবং এখান থেকে পৌঁছে যেতে পারবেন দেবকুণ্ডে একদম খুবই কম খরচে। তার মানে বাজেটটা কিন্তু আমাদের আরও অনেকটাই কমে যেত যদি এইভাবে আসতাম। তো এটা ছিল একটা ছোট্ট ইনফরমেশান, তার সাথে ভিডিও এখানে শেষ করলাম। এরপরে আমরা চলে যাবো বালাসোর রেলওয়ে স্টেশনে এবং ওখান থেকে রাত্রে 2-3টে ট্রেনের অপশান আছে। এইটা হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট, একমাত্র বালাসোরই আমাদের ভরসা। ওখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাবো হাওড়াতে। তাহলে ভিডিওটা কেমন লাগলো, ভালো কি খারাপ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গার ট্রিপে, কোনো নতুন ব্লগে। সবাইকে টাটা।